শুভ সন্ধ্যা। শিল্পকথার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের তৃতীয় ক্লাস পাশ্চাত্যের শিল্পীদের জীবনী এবং কর্ম। আপনাদের সাথে আছি আমি সুজন রায়, আপনাদের তো তত্ত্বীয় শিক্ষক। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমাদের ক্লাসের টপিক হলো শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি এবং শিল্পী মাইকেল অ্যাঞ্জেলো। এই দুইজন শিল্পীর জীবনী নিয়ে আমরা আলোচনা করব, তাদের কর্ম, তাদের জীবন, এইসব বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। আপনারা সবাই সাথে থাকবেন এবং আশা করি আজকে ক্লাসটা এনজয় করবেন। শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি, উনি হচ্ছেন হাই রেনেসার একজন বিখ্যাত শিল্পী। হাই রেনেসা যখন ইতালিতে চলছে, ইতালির ছোট ছোট শহরগুলোতে যখন রেনেসার এক দুর্দান্ত রকমের উন্নতি, শিল্প, গবেষণা, সব দিক থেকে মানুষ নিত্য নতুন বাস্তবতার সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছেন। তারা গবেষণা করছেন, তারা শিল্প চর্চা করছেন, তারা আধুনিকায়ন হচ্ছেন। সেই সময়কার একজন শিল্পী, তিনি জন্মগ্রহণ করেন হচ্ছেন 1452 সালে। তার জন্মসালটা মনে রাখবেন। তিনি 1452 সালে ফ্লোরেন্স যে শহর, সেই ফ্লোরেন্স সেই সময়ে তৎকালীন রেনেসার সময়ে ফ্লোরেন্স সেই সময়ে খুবই আধুনিক এবং খুবই জ্ঞান বিজ্ঞান সব দিক থেকে মানুষ সেখানে আসছেন। রেনেসা চলছে সেই জায়গায়। খুব ভালো মানের একটা বাণিজ্যিক শহর বলা যেতে পারে। মানুষের বিভিন্ন পৃথিবীর সারা বিশ্ব থেকে মানুষ আসছে। সেখানকার মানুষ বিশ্ব জয়ের জন্য সমুদ্র যাত্রা করছে, নতুন নতুন মহাদেশ আবিষ্কার হচ্ছে। সেই সময়কার একজন শিল্পী হচ্ছেন শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি। তিনি ফ্লোরেন্সের ভিঞ্চি নামক একটি ছোট্ট শহর আনচিয়ানো, ভিঞ্চি নামক ছোট্ট শহরের আনচিয়ানো নামক একটি গ্রামে জন্মগ্রহণ করেন লিওনার্দো দা ভিঞ্চি। তার জন্মসালটা হচ্ছে 1452 সালে, এটা মনে রাখবেন শিল্পীর জীবনী থেকে এটা। আর এরপরে শিল্পীর প্রত্যেকটা শিল্পীর একটা বিষয় লক্ষ্য করবেন যে শিল্পীরা আসলেই প্রকৃতির প্রেমে ছোটবেলা থেকেই যেন তারা প্রকৃতির সাথে বেড়ে ওঠে, প্রকৃতি থেকে তারা শিক্ষা নেয়, প্রকৃতির সাথে মিশে যেতে চায়। যেমন তারা ঘাস, লতা পাতা, পাহাড় পর্বত, নদী এসবের সাথে তারা মিশে যেতে চায়। তো শিল্পী লিওনার্দো দা ভিঞ্চির সেম ঘটনাটাই তার জীবনের সাথে ঘটেছিল। শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি ছোটবেলায় গ্রামেই বড় হয়েছেন, আনচিয়ানো নামক গ্রামে। তিনি তার বাবার প্রথম সন্তান ছিলেন। তার মা যখন কুমারী ছিলেন তখনই শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি তার মায়ের গর্ভে এসেছিলেন। তো পরবর্তীতে তাদের বাবা মায়ের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। আচ্ছা, আমরা এই বিষয়টা পড়ে যাচ্ছি, তাদের এটা ব্যক্তিগত জীবন সম্পূর্ণ আলাদা ছিল। তো শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি মোটামুটি 4 থেকে 5 বছর যখন তার বয়স, সেই সময়টা তার দাদুর কাছে ছিল। তার দাদুর খামার বাড়িতে ছিলেন তিনি। সেই তার দাদুর খামার বাড়িতে থেকেই তিনি আহ প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া যে বিষয়টা, তিনি সবকিছুর সাথে সবকিছুর কাছ থেকে শিক্ষা নেওয়া এবং ছোটবেলা থেকে তিনি এক একজন মাল্টি ট্যালেন্টেড বাচ্চা, যেটাকে আমরা বলি শিশু, সেই লিওনার্দো দা ভিঞ্চি তিনি সেই ছিলেন। এবং যখন তার মধ্যে শিল্প চেতনা বা শিল্পের প্রতি ভালো লাগার বিষয়টা লক্ষ্য করা গেল, তখন তার বাবা, শিল্পী লিওনার্দো দা ভিঞ্চির বাবা, লিওনার্দো দা ভিঞ্চির বাবার নাম হচ্ছে পিয়েরো দা ভিঞ্চি। আর লিওনার্দো দা ভিঞ্চির পুরো নামটা মনে রাখবেন, তার নাম হচ্ছে লিওনার্দো দা
অনেক বড় নাম, লিওনার্দো পিয়েরো দা ভিঞ্চি। এখানে লিওনার্দো তার নাম, পিয়েরো দা পিয়েরো এটা তার বাবার নামের অংশ একটা। লিওনার্দোর নামের সাথে তার বাবার নামের একটা অংশ আছে, এবং ভিঞ্চি হচ্ছে, তিনি ভিঞ্চি শহরে জন্মগ্রহণ করেছিলেন বলেই হয়তো তার নামের সাথে ভিঞ্চি এই শব্দটি সংযুক্ত করা আছে। তো লিওনার্দো দা ভিঞ্চি যখন 16 বছরের কিশোর, তখন তার বাবা চিন্তা ভাবনা করলেন ছেলের প্রতিভা দেখে যে ছেলেকে তিনি পিয়েরো দা ভিঞ্চির একজন বন্ধু, তৎকালীন খুব ভালো মানের শিল্পী, ফ্লোরেন্সে সুনামের সাথে শিল্প চর্চা করে যাচ্ছেন, ভাবলেন যে ছেলের প্রতিভা যেহেতু শিল্প সাধনা বা ড্রয়িং এর প্রতি, তাই ছেলেকে তিনি একজন ভালো শিক্ষানবিশের কাছে তিনি রাখবেন, শিক্ষানবিশ হিসেবে রাখবেন। এই জন্য তিনি তার বন্ধু তৎকালীন শিল্পী ফ্লোরেন্সে দ্য ভ্যারাচিও, আন্দ্রে ডেল ভ্যারাচিও তার নাম, আন্দ্রে ডেল ভ্যারাচিওর, এই ভ্যারাচিওর কাছে তার বাবা লিওনার্দো দা ভিঞ্চিকে শিক্ষানবিশ হিসেবে রাখলেন। সেটা ছিল 1468 সালে। 1468 সালে ফ্লোরেন্সে তিনি শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি নামক শহরের আঞ্চিয়ানো নামক গ্রাম থেকে ফ্লোরেন্স শহরে গেলেন শিক্ষানবিশ হিসেবে ভ্যারাচিওর কাছে। এটা ছিল 1468 সালে। ঠিক আছে, এই সালগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। ভ্যারাচিওর কাছে গেলেন, খুব বেশি সাল মনে রাখতে হবে না, তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ সময়, যেমন তিনি ফ্লোরেন্সে আসলেন, ফ্লোরেন্সে এসে তার শিক্ষাগুরু ভ্যারাচিওর সাথে তিনি যৌথভাবে একটি চিত্রকর্ম সম্পন্ন করেন। সরি, তো যৌথভাবে একটি শিল্পকর্ম সম্পন্ন করেছিলেন, সেটির নাম হচ্ছে দা সেটি হচ্ছে দ্য বাপটিজম অফ খ্রিস্ট, মানে যিশুর বাপতিস্ম নামে একটি শিল্পকর্ম, তেল রঙের করা। এটা শিল্পী ভ্যারাচিও অর্ধেক করেছিলেন, বাকি অর্ধেক সম্পন্ন করার জন্য শিল্পী লিওনার্দো দা ভিঞ্চিকে দিয়েছিলেন। এবং এখানে একটি গল্প আছে যে শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি যখন এই শিল্পকর্মটি শেষ করলেন, তখন তার গুরু শিল্পী ভ্যারাচিও তিনি অবাক হয়ে গেলেন যে শিষ্য তার কাছে ড্রয়িং শিখছেন বা তেল রঙের কাজ শিখছেন, কিন্তু শিষ্য যেন তার থেকে ভালো কিছু করে ফেললো তার ড্রয়িং এ। এমন হয়ে গেছে যে একই শিল্পকর্মের অর্ধেক একটু ব্যাকডেটেড বা পূর্ব যে রেনেসাঁ সেই সময়কার একটু কেমন জানি, মানে তুলনামূলক লিওনার্দোর থেকে একটু খারাপ, লিওনার্দো একটু ভালো করেছে। একই শিল্পকর্মে দুই রকম একটা ভ্যারিয়েশন সৃষ্টি করেছেন শিল্পী লিওনার্দো তার করা এই ছবিতে। তখন তার গুরু শিল্পী ভ্যারাচিও শিল্পী লিওনার্দো দা ভিঞ্চিকে বলেছিল যে আজ থেকে আমি আর তুলি ধরবো না, কোন রকম ছবি অঙ্কন করব না। তার মানে তিনি আর চিত্রকর্ম পেন্টিং করবেন না, তিনি এখন থেকে যেটা করবেন সেটা হলো তিনি শ্রেণী এবং হাতুড়ি দিয়ে শুধু ভাস্কর্য তৈরি করবেন, তিনি ভাস্কর্যের কাজটি করবেন, এবং শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি ছবি আঁকার যে বিষয় আশয়গুলো আছে সেগুলো তিনি দেখবেন। এভাবে শিল্পী তার শিষ্য লিওনার্দোর প্রতি এতটাই ভালোবাসা এবং এতটাই অবাক হয়ে তাকে এই দায়িত্বটা দিয়েছিলেন, তার শুধু কাজের এইরকম একটা ভালো মানের কাজ করার জন্য। বুঝতে পারছেন, এরপরে লিওনার্দো ছবি আঁকার প্রতি আরো আগ্রহী হলেন, তিনি বিভিন্ন রকম কাজ করে যাচ্ছেন ভ্যারাচিওর সাথে, কিন্তু ফ্লোরেন্সে থাকার সময়টাতে তার ভাগ্যের কোন রকম তেমন পরিবর্তন ঘটেনি। আর একদিক থেকে আরেকটা বিষয়, তিনি শুধু যে ছবি আঁকছেন, ছবি আঁকতে হবে বলে তিনি দিন রাত খেয়ে না খেয়ে শুধু ছবি আঁকছেন এমনটা কিন্তু ছিলেন না। শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি তিনি ছবি আঁকার পাশাপাশি গবেষণা করতেন। ঠিক আছে, এগুলো মিশিয়ে দিলাম। শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি এমন মানুষ ছিলেন যে তিনি প্রকৃতি থেকে শিক্ষা নিচ্ছেন, বিভিন্ন রকমের গবেষণা করছেন। আকাশে পাখি উঠতে দেখা দেখে তার মনে হলো
যে এইভাবে কোনো সমরাস্ত্র বা মানুষ আধুনিক বিজ্ঞানের সাথে তার চিন্তা ভাবনা যে এইভাবে যদি আমরা উঠতে পারতাম, তাই তিনি আকাশের পাখি উড়াকে কল্পনা করে তিনি অনেক খসড়া ড্রয়িং করলেন, স্কেচ করলেন। তার স্কেচ বুক ছিল, সেখানে নোটবুকে তিনি স্কেচ করলেন। তিনি স্কেচ করলেন পাখির উড়ে যাওয়ার দৃশ্যগুলোকে, এমন ভাবে স্কেচ করলেন পরবর্তী সেই ড্রয়িংগুলোই বর্তমান আধুনিক যুগের যে বিমান, বিমানের নকশা সেগুলো সেখান থেকে হয়েছে। এবং তিনি গাণিতিক ভাবে সবকিছুকে প্রমাণ করার জন্য যুক্তি যুক্তি দিয়ে সেগুলোকে মানে বিচার বিশ্লেষণ করতেন। তিনি সমরাস্ত্র জ্ঞান অনেক জেনেছিলেন এবং সমরাস্ত্র উন্নয়নের জন্য তৎকালীন বিশ্বে সেই সময় ইউরোপ থেকে বিভিন্ন নতুন নতুন মহাদেশ অনুসন্ধানের জন্য যখন তার ছুটে চলছে, মানুষ দিক বিদিক ছুটে চলছে, নতুন নতুন জলযান তৈরি করছে, সমুদ্রপথে যে বিজয় করা যায় সেই জন্য তারা সাবমেরিনের যে নকশা সেটাও লিওনার্দো দা ভিঞ্চি করেছিলেন তৎকালীন সময়। ভাবা যায় আজকে থেকে 500 বছর 600 বছর আগে তিনি এই সব চিন্তা ভাবনা করেছেন, যেগুলোর প্রতিফলন আমরা আজকে উপভোগ করছি। এবং তিনি পাখির উড়ে যাওয়া থেকে বিমানের নকশা, মায়ের মাতৃগর্ভে মাতৃজঠরে যে বাচ্চা বা সন্তানের যে জরায়ুর যে দৃশ্য, সেই দৃশ্যটি তিনি অঙ্কন করেছিলেন। তো তাহলে বলা যেতে পারে তিনি শুধু একজন শিল্পী ছিলেন না, তিনি এই বিষয়গুলো আমাদের জীবনের সাথে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় তিনি উপলব্ধি করতেন, সেগুলো নিয়ে ভাবতেন, সেগুলো নিয়ে তিনি বহু খসড়া স্কেচ করতেন। এইগুলো কাজে তার অধিকাংশ সময় চলে যেত, যার কারণে তিনি তার শিল্পী জীবনে খুব বেশি কাজ ছিল না যেগুলো তিনি সম্পন্ন করতে পেরেছেন। অর্ধেক সম্পন্ন করছেন, বাকি অর্ধেক সম্পন্ন করতে পারেননি। তার এই ধরনের চিন্তা ভাবনা, এই ধরনের দার্শনিক চিন্তা ভাবনার কারণে তিনি শেষ করতে পারেননি। ঠিক আছে, তো শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি তাহলে একাধারে শিল্পী ছিলেন এবং তিনি একজন গবেষক ছিলেন, তিনি একজন দার্শনিক ছিলেন, তিনি একজন কবিও ছিলেন। এবং তিনি একই সাথে বিভিন্ন বিষয়ে, বিজ্ঞানের সব বিষয়ে তিনি মোটামুটি পদচারণা করেছেন। আমাদের বর্তমান যিনি আমাদের রবীন্দ্রনাথের মতো তিনি সাহিত্যের বিভিন্ন শাখায়, যেমন রবীন্দ্রনাথ পদচারণা দিয়েছিলেন, ঠিক সেম ঘটনাটাই শিল্পী লিওনার্দো দা ভিঞ্চির বেলায় ঘটেছে। শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি 1481 সালে তিনি ফ্লোরেন্স থেকে মিলানে যান। আর এই সময়টাতে ফ্লোরেন্সে একটু রাজনৈতিক অস্থিরতা চলছিল, ডিউকদের উত্থান পতন চলছিল, ক্ষমতা দখলের পালাবদল চলছিল। তো এই অবস্থা থেকে তিনি উত্তরণের জন্য তিনি ভাবলেন যে আমাকে এখানে থাকলে হয়তো বা আমার ভাগ্যে পরিবর্তন হবে না। তিনি সেখান থেকে মিলানে গেলেন। মিলানে গিয়ে তিনি পরপর কয়েকটি ভালো কাজ করলেন, যেগুলো তার জীবনে সেরা কাজ, যেটা হারি নেচার সব থেকে সেরা কাজগুলোর মধ্যে পড়ে। পৃথিবী বিখ্যাত কয়েকটি চিত্রকর্ম তিনি মিলানে গিয়ে শুরু করেছিলেন। তার জীবনের সেরা শিল্পকর্মগুলোর মধ্যে সেগুলো, সেটা হচ্ছে মিলানে গিয়ে তিনি ভার্জিন অফ দ্য রক্স আঁকেন। ভার্জিন অফ দ্য রক্স এর পরে পরবর্তী কাজ করছিলেন তিনি। আচ্ছা, আগে ভার্জিন অফ দ্য রক্সটা একটু বিস্তারিত আপনাদেরকে বলি। মিলানে গিয়ে তিনি ভার্জিন অফ দ্য রক্স শুরু করেছিলেন 1483 সালে। 81 সালে তিনি মিলানে গেলেন এবং 83 সালে তিনি এই কমিশনটা পেলেন ভার্জিন অফ দ্য রক্স করার জন্য। মোটামুটি এটা 6 ফিটের লম্বা একটি তেল রঙের ফ্রেস্কো ছিল এবং এই কাজে তিনি দুইটি ভার্সন করেছিলেন। ভার্জিন অফ দ্য রক্সের দুইটি ভার্সন ছিল, এই দুইটি ভার্সন তিনি করেছেন। এবং এই ভার্জিন অফ দ্য রক্স এর ফিগারেটিভ যে বিষয়গুলো ছিল, এখানে ভার্জিন ছিলেন এবং ভার্জিন হচ্ছে যিশুর মা, খ্রিস্ট তার মা, এবং তিনি মাঝখানে আছেন এবং তার সাথে নিচে যে বসে রয়েছেন দুটি শিশু, একটা হচ্ছে সেন্ট জন এবং খ্রিস্ট দুজন, এবং পাশে হচ্ছে একজন অ্যাঞ্জেলস। তো এই ফিগারেটিভ বিষয়টা ছিল মোটামুটি ত্রিভুজাকৃতি,
বা পিরামিড আকৃতি। পিরামিড আকৃতির এই রকম একটা ফিগারেটিভ বিষয় ছিল। এখানে ভার্জিন বসে আছেন, এখানে সেন্ট জন, এখানে খ্রিস্ট, এখানে একজন এঞ্জেলস। এবং পিছনের বিষয় আশয়গুলো ছিল, ব্যাকগ্রাউন্ডের যে বিষয়গুলো ছিল, ব্যাকগ্রাউন্ডে ছিল হচ্ছে প্রাকৃতিক দৃশ্য। সেখানকার সেখানকার প্রাকৃতিক দৃশ্যটা ছিল এইরকম যে পর্বতময় একটি দৃশ্য। পর্বতময় দৃশ্যের মধ্যে ওই পিছনের ধোঁয়াশা ধোঁয়াশা যে ভাব, হ্যাঁ, ছবির রঙের ব্যবহারের মাধ্যমে পিছনের ব্যাকগ্রাউন্ড, একটা যে পার্সপেক্টিভ এখানে ব্যবহার করেছিলেন, সেই পার্সপেক্টিভ হচ্ছে বায়বীয় পার্সপেক্টিভ বা এরিয়াল পার্সপেক্টিভ। এই এরিয়াল পার্সপেক্টিভ ব্যবহার করার ফলে এই ছবির পিছনের দৃশ্যগুলোকে তিনি পর্বত এবং বাতাসের সাথে দূরে দূরে যেতে যেতে একসময় হারিয়ে গেছে। এইভাবে তিনি সেখানে ভার্জিন অফ দ্য রক্স করেছিলেন। দুটি ভার্সন করেছিলেন ভার্জিন অফ দ্য রক্সের। পিরামিড পিরামিড আকৃতির এখানকার ফিগারেটিভ বিষয়গুলো ছিল, এবং এই দুটি ভার্সনের মধ্যে একটি লুভরে আছে ফ্রান্সে, আর একটি আছে ইতালিতে। ঠিক আছে, এটা ভার্জিন অফ দ্য রক্স তিনি করলেন হচ্ছে 1483 সালে। এবং একটা বিষয় মনে রাখবেন যে লিওনার্দো দা ভিঞ্চি একটি কাজ দীর্ঘ সময় নিয়ে করতেন। আজকে শুরু করলেন 2026-এ, এই কাজ তিনি 27-এও শেষ করতে পারেন, 28-এও শেষ করতে পারেন, এবং 29-এও শেষ করতে পারেন। তার মানে একটি কাজ যখন তিনি করেন, সেই কাজের উপরে ভিত্তি করে তিনি বহু রকম স্কেচ করতেন, বহু রকম অ্যাপ্লাই প্রয়োগ করার চিন্তা ভাবনা করতেন, যে এটাকে এই মাধ্যমে না করে এই মাধ্যমে করি। মানে কাজ নিয়ে তিনি এক্সপেরিমেন্ট করতেন, গবেষণা করতেন, যে এটাকে এইভাবে না করে এইভাবে করলে কেমন হয়। যার ফলশ্রুতিতে কিছু কিছু কাজ তার দ্রুত নষ্ট হয়ে গিয়েছিল। এর প্রভাবটা পড়েছিল হচ্ছে দ্য লাস্ট সাপারে। ঠিক আছে, তো এইভাবে বিভিন্ন রকমের গবেষণা চিন্তা ভাবনা, শুধু ছবি এঁকেছেন তা নয়, ছবি আঁকার কাজ তার চলছে, প্লাস তিনি অন্যরকম অন্যান্য বিষয় আসে এগুলো নিয়ে গবেষণা করছেন, সমরাস্ত্র নিয়ে গবেষণা করছেন, কিভাবে আধুনিক বন্দুক তৈরি করা যায়, আধুনিক জলযান তৈরি করা যায়, কিভাবে আকাশের বিমানের নকশা করা যায়, বিভিন্ন বিষয়ে অন্যান্য যে টুকিটাকি যে কাজগুলো থাকে সেগুলো করছেন। এইভাবে তিনি একটি সময় প্রায় 3 বছর 4 বছর ধরে করতে আছেন এইরকম ভাবে তিনি কাজ করছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। আর এই সুবিধাটা পেয়েছিলেন তিনি তেল রঙের ছবিগুলো করেছিলেন বিধায়। ওয়েল কালারে কাজ করলে দীর্ঘ সময় নিয়েও কাজ করা যায়। আজকে করলাম, 2-4 দিন পর আবার করলাম, এই কারণে। ভার্জিন অফ দ্য রক শেষ করার পর তিনি আরেকটি কাজের কমিশন পেলেন, সেটা হচ্ছে সান্তা মারিয়া ডেল্লা চার্চ। সেই সময়কার নতুন নতুন চার্চগুলো তৈরি হচ্ছে, খ্রিস্টান ধর্মের ডেভেলপ হচ্ছে। হুম, তো সেই সময়কার একটি বিখ্যাত বড় চার্চ সেই সময় মিলানে, সেটা সান্তা মারিয়া ডেল্লা। সেই সান্তা মারিয়া ডেল্লার চার্চের একটা ভোজনালয়ের পেছনের দেয়ালে তাকে দ্য লাস্ট সাপার করার জন্য কমিশন করা হলো, এবং তিনি এই কমিশন ওয়ার্কটি শুরু করলেন। এই কমিশন ওয়ার্কটি সরি দা দ্য লাস্ট সাপার দ্য লাস্ট সাপার তিনি 1495 সালের দিকে শুরু করেছেন, এবং এটা তিনি শেষ করেছেন মোটামুটি 1498 সালে। দ্য লাস্ট সাপার 3 বছর সময় নিয়ে করেছেন। এবং এই লাস্ট সাপার সময়কালটা লিখে দিই, 1495 থেকে 98। মনে রাখবেন এই সময়কালগুলো কিন্তু সবই আনুমানিক, 6 মাস বা 1 বছর আগে পিছু হতে পারে, তবে মোটামুটি 1495 1494 এইরকম একটা 3 বছরের সময়কালের মধ্যে তিনি লাস্ট সাপার করেছেন। এই লাস্ট সাপার কোথায় করেছেন? সান্তা মারিয়া ডেল্লা চার্চ, সান্তা মারিয়া ডেল্লায় তা লাস্ট সাপার করেছেন। এবং এই লাস্ট সাপারের মাধ্যমেই শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি সবাইকে ক্রস করে উপরের দিকে উঠে গেলেন। মানে এই লাস্ট সাপার তাকে আরো বেশি পপুলার করে তুলল, সমস্ত যেটা বলা যায় যে রাজ দরবারের মহলগুলোতে তার পরিচিতি বাড়লো। এবং একটা বিষয় জেনে রাখেন যে শিল্পীরা কেবল কারিগর বা কারুশিল্পী, তারা শুধু খাওয়ার বেঁচে থাকার জন্য শিল্পকর্ম করে, হ্যাঁ, একবারে লোয়ার ক্লাস, এই যে ধারণাটা আগে ছিল, শিল্পী লিওনার্দো দা ভিঞ্চির সময়
এই পুরো ধারণাটাই তিনি চেঞ্জ করে দিলেন। তখন শিল্পীরা হয়ে উঠলেন সমাজের অভিজাত শ্রেণীদের কাছাকাছি এক ধরনের একটা শ্রেণী, যারা শুধু কারিগর বা শ্রমিক নন, বা শুধু খাওয়ার জন্য বেঁচে থাকার জন্য শিল্পকর্ম তৈরি করেন এমনটা নয়। শিল্পীরা সমাজের অভিজাত শ্রেণীদের পাশাপাশি থাকতেন, এবং শিল্পীরা যে জ্ঞানী, তারা যে দক্ষতা জ্ঞান, তারা যে পাণ্ডিত্য বিষয়টাকে ধারণ করেন, এই সময় থেকেই শিল্পীদের মর্যাদাটা আপার লেভেলে চলে গেল। হ্যাঁ, যে আপার ক্লাসের মতো করে তাদেরকে বিবেচনা করা হয় শিল্পীদেরকে। আর শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি এই জিনিসটা আরো বেশি ত্বরান্বিত করেছিলেন, যে শিল্পীরা কেবলমাত্র কারিগর নয় বা কারুশিল্পী নয়, এরা অভিজাত শ্রেণীদের মতোই, এরা সমাজের সুশীল সমাজ বা বলেন, বা আমাদের শিক্ষিত সমাজের যে উপর লেভেলের যে শ্রেণীগুলো রয়েছে, সেই শ্রেণীতে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য এই শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন। দ্য লাস্ট সাপার তিনি করেছেন টোটালি 3-4 বছর ধরে, এবং এই টোটাল এই কাজটাই তিনি দীর্ঘ সময় ধরে করতে পেরেছিলেন। কেবলমাত্র এখানে তিনি ফ্রেস্কো পদ্ধতিতে করেননি। এটা ফ্রেস্কো করতে গেলে এটা ভেজা প্লাস্টার ওয়ালের মাধ্যমে ওয়ালের উপরে দ্রুত সময়ের মধ্যে কাজ করতে হয়, একটু তাড়াতাড়ি কাজটা করতে ফ্রেস্কোতে, এবং ওয়াল শুকিয়ে যাওয়ার আগে আগে কাজ শেষ করতে হবে, ভেজা থাকতে থাকতে সেই কাজটা করতে হয় ফ্রেস্কোতে, যার ফলে ওই কাজটা দীর্ঘমেয়াদী হয়। হ্যাঁ, তেল রঙে করা হয়। কিন্তু তিনি করলেন কি, একটু টেম্পোরা পদ্ধতি, এটা শুকনা ওয়ালের মধ্যে যেন দীর্ঘদিন ধরে এই কাজটা তিনি করতে পারেন, যার কারণে তিনি এই প্রসেসটা ফলো করছিলেন। তিনি টেম্পোরা পদ্ধতিতে, হ্যাঁ, গলা ওয়েল রং তিনি টেম্পোরা পদ্ধতিতে এই লাস্ট সাপার করেছেন। লাস্ট সাপারে টোটাল ফিগার ছিল 13টা, খ্রিস্ট সহ তার 12 জন শিষ্য। তাদের মধ্যে একজন শিষ্য, যিশু খ্রিস্টের শিষ্য, তিনি হচ্ছেন জুদাস, যিনি যিশুকে তার শিষ্যদের মাঝখান থেকে যিশুর সাথে বিক্রয় করেছিলেন, যিশুকে তার শত্রুদের কাছে ধরে দিয়েছিলেন। এই বিষয়টাই তিনি উপস্থাপন করেছিলেন, যে তোমাদের মধ্য থেকে একজন আমাকে শত্রুদের হাতে তুলে দেবেন। যখনই এই কথাটা তিনি বললেন, আর তখনই তার বাকি শিষ্যরা সবাই চমকে গেল, যে এটা কেমন কথা। সবচেয়ে যিশুর কাছের প্রিয় শিষ্য ছিলেন সেন্ট পিটার। এই সেন্ট পিটার কি করলেন, খুব রেগে গেলেন, তাকে খুন করব, কে এই ধরনের কাজ করবে আপনার সাথে। তো সেই সময়ে আরেকটা বিষয় মনে রাখবেন, যে যিশুর ওই 12 জন শিষ্যের মধ্যে একজন তো কোষাধ্যক্ষ থাকেন, যার কাছে টাকা পয়সা রাখা হয়। তো সেই কোষাধ্যক্ষের দায়িত্বে ছিলেন জুদাস। হয়তোবা তার এই টাকার লোভ বা অর্থের প্রতি তার যে লোভ, এই লোভের কারণেই হয়তোবা তিনি যিশুকে শত্রুদের হাতে ধরে দিয়েছিলেন। এটা বাইবেল ভিত্তিক একটি গল্প, এবং এই বিষয়টি এখানে লাস্ট সাপারের মূল কাহিনী। এখানে তার টোটাল 12 জন শিষ্য, তিনজন করে গ্রুপে ভাগ হয়ে তারা নিজেদের মধ্যে আলোচনা করছেন যে কে হতে পারে এই ধরনের কাজ করবে কে। এই হলো লাস্ট সাপারের গল্প। লাস্ট সাপার শেষ পর্যন্ত তার জীবদ্দশাতেই প্রায় নষ্ট হয়ে যাচ্ছিল, কারণ তিনি এটা টেম্পোরা পদ্ধতিতে করেছিলেন, ফ্রেস্কোতে করেননি। এই কারণে পরবর্তীতে অন্যান্য শিল্পীরা এই লাস্ট সাপারকে তারা আবার সংস্কার করেছিলেন, আবার রং টং লাগিয়ে সেটাকে আবার মেরামত করার চেষ্টা করেছিলেন। এবং এক সময়ে ফ্রান্সের সৈন্যদলরা সান্তা মারিয়া ডেল্লার ওই ভোজনালয়ের গৃহে যুদ্ধের সময় অবস্থান করছিলেন, এবং তারা সেটা ঘোড়া রাখার জন্য একটি কক্ষ হিসেবে বিবেচনা ঘোড়া রাখার একটা কক্ষ করলেন, এবং সেখানে তারা জুদাসের যে ফিগার ছিল, জুদাসের ফিগারকে তারা বিশ্বাসঘাতক বিবেচনায় সেই ফিগারকে জুদাসের মুখে ব্রেক ওয়ালা বুট নিক্ষেপ করছিলেন, এবং ফলে ওই ছবিটা আরো ক্ষত বিক্ষত হয়, এবং পরবর্তীতে এটাকে আবার সংস্কার করা হয়। এবং পরবর্তীতে অনেক শিল্পী লাস্ট সাপার করেছেন বিভিন্ন চার্চের দেওয়ালে, কিন্তু লিওনার্দো দা ভিঞ্চির যে লাস্ট সাপার, সেখানে ফিগারের যে কম্পোজিশন গুলো, সেখানে ছবির পেছনের যে পার্সপেক্টিভ, সবকিছুই একেবারেই আগের রেনেসার আগের যে সময়কার পার্সপেক্টিভ, আলো ছায়ার বিষয়গুলো, তার তুলনায় সব থেকে বেশি গাণিতিক এবং যুক্তিসম্মত ভাবে তিনি এখানে উপস্থাপন করেছেন। এই জন্য হয়তো বা লাস্ট সাপার সেই সময় সবার দৃষ্টি কেড়েছিল। এবং ফ্রান্সের এক রাজা, তিনি চেয়েছিলেন এই লাস্ট সাপারকে লাস্ট সাপারের যে পুরো দেওয়ালটা, এটা পুরোটা তুলে নিয়ে যাওয়া যায় কিনা তার দেশে।
এতটাই সেই সময় সেই লাস্ট সাপার বিখ্যাত ছিল। তো লাস্ট সাপারের গল্প গেল। মিলান থেকে পরবর্তীতে তিনি আবার রোমে গেছেন, রোম থেকে আবার তিনি ফ্লোরেন্সে এসেছেন। এইভাবে অ্যাকচুয়ালি শিল্পীরা কখনোই যুদ্ধ, অশান্তি, দাঙ্গা এইসব পছন্দ করেন না। আর যার কারণেই যখন তারা যে স্থানে অবস্থান করেছেন সেখানে যদি কোনো কারণে রাজনৈতিক বা এক রাজা অন্য রাজাকে আক্রমণ করছেন, বিভিন্ন রকমের ঝামেলা হয়ে থাকে, তারা সেখান থেকে মুভ করে অন্য জায়গায় যান যেখানে মোটামুটি শান্ত স্থিতিশীল অবস্থা রয়েছে, সেখানে অবস্থান করেন। তো শিল্পী এরপরে মিলান থেকে তিনি আবার ফ্লোরেন্সে আসলেন। ফ্লোরেন্সে ফ্লোরেন্সে আসার পর তিনি তার জীবনের শ্রেষ্ঠ চিত্রকর্মটি করেছিলেন, সেটি হচ্ছে মোনালিসা। এবং যখন তার বয়স মোটামুটি 60-এর কাছাকাছি, সেই সময়কার চিত্রকর্ম বলা যেতে পারে। অর্থাৎ তার এই মোনালিসা হতে পারে এটা 1500 অথবা 1499, মানে 1499 অথবা 1500, এই সময় থেকে প্রায় 1506 পর্যন্ত একটা দীর্ঘ সময় নিয়ে এই মোনালিসা করেছেন। এবং তিনি যেখানেই পরবর্তী সময়ে গেছেন সেখানে তিনি এই মোনালিসাকে সাথে নিয়ে গেছেন। মানে মোনালিসাকে সাথে নিয়ে গেছেন বলতে মোনালিসার পেন্টিংটি তিনি সাথে নিয়ে গেছেন। ঠিক আছে, এই মোনালিসা তিনি তার শেষ জীবনে করেছিলেন বলেই হয়তো বা তার এই কাজে তার সবচেয়ে বেশি আহ ভালোবাসা, তার জীবনের অভিজ্ঞতা, তিনি ছবি আঁকতে যা যা অভিজ্ঞতা অর্জন করেছেন সমস্ত অভিজ্ঞতাকে তিনি এই ছবির মধ্যে ঢেলে দিয়েছেন। যার কারণে হয়তোবা তার এই ছবিটি সবচেয়ে বেশি সুন্দর, সবচেয়ে বেশি ভালো হয়েছে এবং পৃথিবীর অন্যতম একটি সেরা পোর্ট্রেট হিসেবে এখনো বিখ্যাত। এই মোনালিসা তিনি ফ্লোরেন্সে গিয়ে করেছিলেন। ফ্লোরেন্স এবং মোনালিসা নিয়ে তিনি পরবর্তীতে ফ্রান্সে যান। ফ্রান্সে মোনালিসাকে নিয়ে তিনি শেষ পর্যন্ত ফ্রান্সে যান এবং ফ্রান্সে থেকে গেছিল। তার মৃত্যু ফ্রান্সে হয়েছে, আপনারা জানেন। তিনি ফ্রান্সে মৃত্যুবরণ করেছিলেন এবং সেই সাপেক্ষে মোনালিসা ফ্রান্সের সম্পত্তি হিসেবে বিবেচনা করা হয়েছিল এবং ফ্রান্সের লুভর জাদুঘরেই এই মোনালিসাকে রাখা আছে। এবং পরবর্তীতে মোনালিসা চুরি হয়ে গিয়েছিল, ইতালীয়রা চুরি করে নিয়ে এসেছিল, তাদের নিজস্ব শিল্পকর্ম বিবেচনা মনে করেছিলেন তারা, কারণ লিওনার্দো যেহেতু ইতালীয় মানুষ, ফ্লোরেন্সের অধিবাসী, এই কারণে হয়তো তার পরবর্তীতে, কিন্তু পরবর্তী আবার ব্যাগ চলে আসে ফ্রান্সে। ফ্রান্সে ব্যাগ এসে সে মোনালিসা ফ্রান্সের লুভরে রাখা হয়। মোনালিসা নিয়ে অনেক কাহিনী আছে। সমস্ত আহ পুরুষদের কাছে মনে হয় যে সবচেয়ে সুন্দর নারী মোনালিসা। হ্যাঁ, সত্যি তিনি অসাধারণ সুন্দর ছিলেন। এই মোনালিসা চিত্রকর্মে তিনি লিওনার্দোর যে ট্রেডমার্ক বলা যেতে পারে শৈলী, ট্রেডমার্ক লিওনার্দোর ট্রেডমার্ক হচ্ছে আলো ছায়া। এই আলো ছায়াটা রঙের টোনের উপর ভিত্তি করে, রঙের আলো রঙের মাধ্যমে, রঙের যে গ্রেড আছে হালকা গাঢ়, এই হালকা গাঢ় রঙের মাধ্যমে এবং ব্রাশ স্ট্রোক যে ইউজ করেছেন সেটার মাধ্যমে যে টোন সৃষ্টি করেছেন, সেই টোনটা মাধ্যমে তিনি এই আলো ছায়া ফুটিয়ে তুলেছেন। এই আলো ছায়ার ফলে মোনালিসার যে বিষয়গুলো এখানে সবচেয়ে বেশি গুরুত্ব পায় সেটা হচ্ছে মোনালিসার চোখের ভ্রুর উপরের এই অংশের ভাঁজগুলো, চোখের নিচের পাতার যে ভাঁজগুলো দেখবেন, এখানে কোনো রকমের হার্ড লাইন বা
আউটলাইন যেটাকে আমরা বলি, ড্রয়িং করতে গেলে আমরা যেভাবে ড্রয়িং করতে গেলে আমরা যে জিনিসগুলো করি, চোখ আঁকছি, চোখের নিচে যে আউটলাইন গুলো দিচ্ছি, এই আউটলাইন গুলো এখানে নেই। হ্যাঁ, এই আউটলাইন গুলো নেই, কিন্তু এই জায়গাগুলো তিনি আলো ছায়ার মাধ্যমে ফুটে তুলেছেন। মোনালিসায় এই জায়গাগুলো তিনি আলো ছায়ার মাধ্যমে ফুটে তুলেছেন, এবং আলো ছায়ার মাধ্যমে ফুটে তুলছেন। এই যে আলো ছায়ার যে ব্যবহার করে রঙের গ্রেডেড ভেরিয়েশন করে তিনি যে জায়গাগুলোকে এত সুন্দরভাবে ফুটে তুলছেন, এবং তার ঠোঁটের কোণার যে হাসি, এই যে তার ঠোঁট মনে করেন, এই ঠোঁটের এই কোণার অংশের যে হাসিগুলো, মোনালিসার এই ঠোঁটের অংশের যে হাসিটা, এই হাসির যে রহস্য, আসলে তিনি কি হাসছেন? চোখের দিকে তাকিয়ে তাকিয়ে অনেকক্ষণ মনে হয় যে তিনি হাসছেন না, মুখের দিকে তাকালে মনে হয় যে তিনি হাসছেন, আবার অনেকক্ষণ ধরে তাকিয়ে তাকিয়ে মনে হয় যে না, খুব হাসছেন আবার হাসছেন না। এই যে রহস্য, এই যে মরমী ভাব, এই মরমী ভাব, এই যে রহস্য, এই রহস্যটাই হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চির প্রাপ্তি বলা যেতে পারে। তিনি এই রহস্যের মধ্যেই লুকিয়েছিলেন, এই রহস্যটা সৃষ্টি করার জন্যই তিনি এত গবেষণা করেন, এত স্কেচ করেন, এত রকমের পরীক্ষা নিরীক্ষা করেন ছবির মধ্যে, যার ফলে তার ছবিগুলো অনেক লম্বা সময় নিয়ে করা হতো। এতে ছবি শেষ না হোক তাতে তার কোনো দুঃখ নাই, কিন্তু তিনি ছবির মধ্যে গবেষণা করবেন, ছবি নিয়ে বিস্তারিত ভাববেন, স্কেচ করবেন, এটাই তার নেশা ছিল। ঠিক আছে, তো মোনালিসার এই যে আলো ছায়া ব্যবহার করে তিনি যে একটা বিমূর্ত ভাব তৈরি করছিলেন, এটা হচ্ছে স্ফুমাত্ম, তন্তুস্বয় পয় দৈর্ঘ্য, স্ফুমাত্র বা স্ফুমাত্র, এটা বাংলা নামে বিভিন্ন রকমের হবে, কিন্তু মনে রাখবেন স্ফুমাত্র। স্ফুমাত্র রেপ থাকতে পারে, আবার কোথাও না থাকতে পারে। আমরা এখন টাইপের বিষয়টা দেখছি না, এক সময় এক এক রকম বানান থাকে, একটু আপনারা খেয়াল করবেন যে স্ফুমাত্র, 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 এই স্ফুমাত্র এই যে শৈলীটা বা এই যে পদ্ধতিটা, এই টেকনিকটাই তিনি আয়ত্ত করেছিলেন খুব ভালোভাবে। শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি তার আলো ছায়ার ব্যবহারের মাধ্যমে যে একটা বিভ্রম তৈরি করেছিলেন, তিনি যে একটা 3D ভাইব তৈরি করেছিলেন, সেই জিনিসটা তৈরি করার যে বিষয়টা ছিল যে কোনো হার্ড লাইন থাকবে না, বাট রঙের গ্রেডের ভিত্তিতে উঁচু নিচু বা 3D একটা ভাইব আসবে, একটা রহস্যের সৃষ্টি হবে, মনে হবে যে বাস্তব, এবং ধোঁয়াশা ধোঁয়াশা একটা ভাব থাকবে, হার্ডলাইন থাকবে না, কিন্তু রঙের ব্যবহারের মাধ্যমে একটা ভাইব থাকবে, একটা ধোঁয়াশা ধোঁয়াশা ভাইব থাকবে। এই স্ফুমাতো হলো সেই আলো ছায়ার ব্যবহারের মাধ্যমে। এর অর্থ, স্ফুমাতো শব্দটি অর্থ হচ্ছে ধোঁয়াশা। স্ফুমাতো শব্দটির অর্থ হলো ধোঁয়াশা, অর্থাৎ একটা ছবির তার এই যে স্ফুমাতো এই জায়গাগুলোতে ইউজ করছেন, দেখবেন যে এক গ্রেড থেকে আরেক গ্রেডে যাচ্ছে, গাঢ় থেকে হালকা হচ্ছে, একটা ধোঁয়াশা ধোঁয়াশা ভাব। ঠিক আছে, একটা 3D একটু উঠে আসতেছে, কোথাও কোথাও একটু দেবে যাচ্ছে, তার গালের এই অংশগুলো উঁচু নিচু গুলো, এই জিনিসগুলো তিনি যে পদ্ধতিতে ইউজ করেছেন স্ফুমাত্রা, এবং এর অর্থ হলো ধোঁয়াশা ধোঁয়াশা। এবং তার মোনালিসার পিছনের যে ব্যাকগ্রাউন্ড, যেটা প্রত্যেকটা ছবিতে তিনি প্রায় রেখেছেন, ভার্জিন অফ দ্য রক্সে ছিল, ছবির মূল ফিগারের পিছনের যে ব্যাকগ্রাউন্ডের দৃশ্যগুলো ছিল, পর্বত, বৃক্ষ, পর্বতময় গাছ এবং পাহাড়ি নদী মোনালিসার মধ্যে যেটা দেখি। তো তিনি যে প্রকৃতি প্রেমী ছিলেন, তিনি যে প্রকৃতিকে ভালোবাসেন, প্রকৃতিকে তিনি যে ফিল করেন, তার সাথে যে একটা সম্পর্ক ছিল, যার কারণে হয়তোবা তিনি ম্যাক্সিমাম কাজে তিনি প্রকৃতিকে পিছনে রেখেছেন। প্রকৃতির দৃশ্যটা ছিলই, যেটা আপনারা লাস্ট সাপেরও দেখবেন, যিশুর পেছনের যে দূরের দৃশ্যটা ছিল, হালকা করে তিনি সেখানে একটা প্রাকৃতিক একটা দৃশ্য ফুটে তোলার চেষ্টা করছেন, যেটা ভার্জিন অফ দ্য রক্সেল ছিল, এবং তিনি মোনালিসাতেও একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য রেখেছিলেন। তবে এই দৃশ্যের মধ্যে একটা জিনিস খেয়াল করবেন, আমরা দৃশ্য আঁকলে পেছনের সব মোটামুটি স্পষ্ট থাকে, যখন ওয়েল রঙে কাজ করা হয়, তেল রঙে কাজ করা হয়, তখন এই যে দূরের দৃশ্যগুলো একসময় কিন্তু বিলীন হয়ে যায়। আমরা খালি চোখে যেটা দেখি, দূরের দৃশ্যগুলো অতটা স্পষ্ট নয়।
দূরের দৃশ্যগুলো মনে হচ্ছে যে আকাশের সাথে নিচের মাটি একসময় মিলিয়ে গেছে, ঝাপসা একটা পরিবেশ, কুয়াশাচ্ছন্ন। সেই জিনিসটাই তিনি এখানে ইউজ করেছিলেন মোনালিসায়। এবং এই যে পার্সপেক্টিভ, পরিপ্রেক্ষিতের কারণে দূরের জিনিস ঝাপসা লাগে, সেটার নাম হচ্ছে এরিয়াল পার্সপেক্টিভ বা বায়বীয় পরিপ্রেক্ষিত। এই এরিয়াল পার্সপেক্টিভ তিনি ইউজ করেছেন মোনালিসায়। ঠিক আছে, মোনালিসায় তাহলে তিনি এরিয়াল পার্সপেক্টিভ ইউজ করেছেন। এখানে তিনি তার ট্রেডমার্ক শৈলী স্ফুমাতো ইউজ করেছেন। এটি ফ্লোরেন্সে করেছেন, ফ্লোরেন্স থেকে ফ্রান্সে নিয়ে গেছেন। এবং মোনালিসা তিনি মোটামুটি তার শেষ জীবনে করেছেন, যার ফলে সমস্ত অভিজ্ঞতা, সমস্ত রকমের তার চিন্তা ভাবনার ফলশ্রুতিতে তিনি যা শিখেছেন তার জীবনের সমস্ত অভিজ্ঞতাগুলো দিয়ে তিনি এখানে কাজ করেছেন, দক্ষতার সাথে কাজ করেছেন, যার ফলে হয়তোবা এই ছবিটি পৃথিবীর অন্যতম সেরা পোর্ট্রেট হিসেবে আজও লুভরে আছে। একটি ছোট গল্প বলি। মোনালিসাকে আমরা যদি সত্যিকারের সেই মোনালিসাকে আজকে দেখতে পেতাম বাস্তবে, তাহলে হয়তোবা মোনালিসা পৃথিবীর সেরা একজন অ্যাক্ট্রেস হইতেন, অভিনেত্রী হইতেন। কিন্তু মোনালিসাকে তো আমরা দেখি নাই, মোনালিসার পোর্ট্রেট দেখেই আমাদের অবস্থা খারাপ। তো মোনালিসাকে নিয়ে যাওয়া হয়েছিল একসময় জাপানে প্রদর্শনীর জন্য, বা এমনটা হয় না যে কিছু কিছু চিত্রকর্ম দেশ বিদেশে ঘুরে বেড়ায়, তো সেই চিত্রকর্মটি ছিল মোনালিসাকে নিয়ে গেল জাপানে। জাপানে নিয়ে যাওয়ার পরে জাপানের প্রশাসন তাকে এমন ভাবে সিকিউরিটি প্রদান করলো, যেটা হয়তো বা কোনো রাজ পরিবারের সদস্যদের পক্ষেও এই এতটা সিকিউরিটি তারা এলাও করে না। তো এতটা সিকিউরিটির মধ্যে মোনালিসাকে জাপানে নিয়ে যাওয়া হলো। সে মোনালিসাকে এক পলক দেখার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড় হলো, কিন্তু সে মোনালিসাকে কেউ দেখতে পেলো, কেউ দেখতে পেলো না। এত বড় পোর্ট্রেট ছিল না মোটামুটি, কিন্তু এটা 2.5 ফিট এই টাইপের একটা পোর্ট্রেট ছিল, এবং এটা কাঠের প্যানেলে করা হয়েছিল, কাঠের প্যানেলে তেল রঙে করা। সেই মোনালিসাকে দেখতে গিয়ে অনেক মানুষ পদদলিত হয়ে মারা গেল। এই হলো মোনালিসা, যাকে দেখার জন্য সবাই ব্যাকুল। যে মোনালিসাকে পরবর্তীতে ফ্রান্স থেকে চুরি করে ইতালিতে নিয়ে যাওয়া হলো, আবার সেটাকে উদ্ধার করে ফ্রান্সে নিয়ে আসা হলো। এর পিছনে অনেক কাহিনী। কিন্তু সেই মোনালিসাকে বর্তমানে লুভরে রাখা হয়েছে, এবং বুলেট প্রুফ কাচের মধ্যে একটা সুন্দর করে তাকে যেখানে ডিসপ্লে করা হচ্ছে, প্রদর্শনী করা হচ্ছে, বুলেট প্রুফ কাচ দিয়ে সেটাকে পুরো ঘিরে দেওয়া হয়েছে, এবং সেটার বিশেষ একটা সিকিউরিটি থাকছে এখানে এখন বর্তমান। তবে অনেক কল্পনা জল্পনা রয়েছে, অনেকে মনে করেন ফ্রান্সের যে বর্তমান লুভরে যে মোনালিসা, সেটি সত্যিকারের সেই লিওনার্দোর আঁকা মোনালিসা নয়, বরঞ্চ এটা একটা কপি ওয়ার্ক। লিগ্যাল যে অরিজিনাল কাজ সেটা হয়তোবা আরো গোপনে কথা রাখা আছে, এটা তারা মনে করা। তো লিওনার্দো দা ভিঞ্চি, এখানে তার জীবনের সম্পর্কে বলতে গেলে তার যে শিল্পকর্মগুলো সেগুলো মোটামুটি আলোচনা করলাম। তিনি আরো অনেক কষ্ট করেছেন। তিনি মানব দেহকে বিশ্লেষণ করার জন্য, তিনি যে এত সুন্দর মানব শরীর রাখতেন, এটা কিভাবে সম্ভব হয়েছে? তিনি তার জীবদ্দশাতেই প্রায় 30টার মতো ডেড বডি শবদেহ ব্যবচ্ছেদ করেছেন লুকিয়ে লুকিয়ে, যেটা সেই সময়ে ছিল একটি মৃত্যুদণ্ডের সামিল অপরাধ। এই এরকম একটা অপরাধ সংগঠিত তিনি করেছেন, যেটা খুবই লুকিয়ে সাবধানতার সাথে। এবং এই ডেড বডি গুলো তিনি কেটেছেন, দেখেছেন কোথায় কি আছে, সেলস গুলো তিনি বিশ্লেষণ করার চেষ্টা করেছেন, যে কিভাবে একটা ডেড বডি হাতে সেলস, তার মাসেলস গুলো কোথায় কি থাকে, কিভাবে আর বিশ্লেষণ করলে ডেড বডি মানুষের দেহ সুন্দর ভাবে আরো আঁকা যাবে, যার কারণে তিনি এই ডেড বডি গুলোকে ব্যবচ্ছেদ করেছেন। এই শবদেহ ব্যবচ্ছেদ ছিল সেই সময় মৃত্যুদণ্ডের সামিল একটি অপরাধ। এখন আসি লিওনার্দো দা ভিঞ্চির আরো কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে গেলে এখন বলতে হয় যে তিনি বাম হাতে লিখতেন, এবং তিনি উল্টো করে লিখতেন, যেটা আয়নায় দেখলে কেবলমাত্র সোজা লাগবে, আর খালি চোখে দেখলে সেটা উল্টো হবে। আপনারা বুঝতে পারবেন না খালি চোখে দেখলে, কিন্তু আয়নায় দেখলে সেটা সোজা হবে। তাহলে ভাবেন তিনি কি ধরনের ট্যালেন্টেড একজন মানুষ ছিলেন। তিনি শুধু শিল্পকর্ম সৃষ্টি করেছেন, বা এই স্থাপত্য কলাতেও তিনি অনেক রকমের ড্রয়িং স্কেচ করেছেন। তিনি শিল্পকলার ক্ষেত্রে তিনি শুধু ভাস্কর্য বা চিত্রকলায় নয়, তিনি শিল্পের যে সাহিত্যের বিষয়টা ছিল সেখানেও তিনি পদাচারণা করেছেন। তিনি বহু কবিতা লিখেছেন, এবং জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায়
যে মানে যেখানে তার মনে হয়েছিল যে এই বিষয়টা নিয়ে আমার একটু ভাবা দরকার বা এই বিষয়টা নিয়ে একটু চিন্তা করা দরকার, তিনি সেখানেই সব জায়গাগুলোতে তিনি প্রায় পদচারণা করেছেন। এবং তিনি লিওনার্দো দা ভিঞ্চি 67 ইয়ার্স ওল্ডে মারা যান, 67 বছর বয়সে মারা যান 1519 সালে ফ্রান্সে তার মৃত্যু হয়। এবং ফ্রান্সের একটা বড় চার্চে তাকে দাফন করা হয়। এবং শিল্পী লিওনার্দো দা ভিঞ্চির ডেড বডি পরবর্তীতে ফ্রান্সের বিপ্লবে যখন হয়, ফ্রান্স ফরাসি বিপ্লবের সময় ডেড বডি গুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে, পরবর্তীতে এটা নিয়ে আর ততটা করা হয়নি। এবং শিল্পী লিওনার্দো দা ভিঞ্চির আরেকটি বিষয়ে আপনাদেরকে বলে রাখি, তিনি যে মানবদেহ ব্যবচ্ছেদ করতেন, মাতৃজঠরে যে সন্তান থাকে বা শিশু থাকে, সেই বিষয়টি তিনি অনেক স্কেচ করেছেন এবং ডেড বডির বিভিন্ন রকমের স্কেচ করেছেন। এই স্কেচ গুলো কিন্তু তার মৃত্যুর পরবর্তীতে প্রকাশ করার সাহস কিন্তু পায়নি, তার যে নোটের মধ্যে ছিল সেগুলো প্রকাশ করার সাহস পায়নি। এবং অনেক বছর পর ইংল্যান্ডের একজন শল্য চিকিৎসক তিনি এই নোটগুলো প্রকাশ করেন চিকিৎসকদের চিকিৎসা বিজ্ঞানের স্বার্থে, এবং এগুলো পরবর্তীতে প্রকাশিত হয়। এখন ভাবা যায় যে তিনি কি ধরনের একজন ট্যালেন্ট মানুষ ছিলেন বলে তিনি শিল্প, সাহিত্য, তিনি জ্ঞান বিজ্ঞান সব জায়গাতেই প্রদর্শনা দিয়েছেন। এবং তাকে বলা হয় শিল্পীদের রাজা। তিনি শিল্পীকে বা শিল্পকে একজন কারিগর থেকে সমাজের আভিজাতদের কাতারে নিয়ে এসেছেন, এবং একজন শিল্পীকে যে মর্যাদা, তার যতটুকু সম্মান প্রাপ্তির বিষয়টা, সেটা শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি নিশ্চিত করেছেন বলা যেতে পারে। ঠিক আছে, শিল্পী লিওনার্দো দা ভিঞ্চির জীবন সম্পর্কে, তার কর্ম সম্পর্কে এটুকুই মোটামুটি গল্প। এর পরবর্তীতে আমরা যে শিল্পীর জীবন এবং কর্ম নিয়ে আলোচনা করব, তিনি হচ্ছেন শিল্পী মাইকেল অ্যাঞ্জেলো। শিল্পী মাইকেল অ্যাঞ্জেলো, বা এটাকে অনেকে বলে মিকেল অ্যাঞ্জেলো বলা হয় বলে, ঠিক আছে। MI দিয়ে শুরু, তো তাই অনেকে মিকেল অ্যাঞ্জেলো বলে, আবার বাংলায় বলে তাকে মাইকেল অ্যাঞ্জেলো বলা হয়। শিল্পী মাইকেল অ্যাঞ্জেলো বা মিকেল অ্যাঞ্জেলো, তার জন্ম সালটা বলি, 1475। 1475 তিনি জন্মগ্রহণ করলেন শিল্পী মাইকেল অ্যাঞ্জেলো। তিনি মোটামুটি হাই রেনেসার একজন শিল্পী, এবং রেনেসাকে তিনি ফুটে তুলেছেন চিত্রকর্ম, মানে পেন্টিং, যেটা ফ্রেস্কো ছিল, এবং ভাস্কর্য। তিনি এই দুটো একই সাথে তিনি স্থাপত্য অসাধারণ করেছেন। ভাস্কর্য, স্থাপত্য এবং আপনার চিত্রকলা, তিনটার বিষয় তিনি এত ভালোভাবে আয়ত্ত করেছিলেন মাইকেল অ্যাঞ্জেলো। হাইরেনেসের একজন অন্যতম, এবং তাকে বলা হয় তিনি স্বর্গীয় ক্ষমতা প্রাপ্ত একজন শিল্পী। তার কাজ অসাধারণ মাইকেল অ্যাঞ্জেলো। লিওনার্দোর বৈশিষ্ট্য ছিল একরকম, মাইকেল অ্যাঞ্জেলোর বৈশিষ্ট্য আবার আরেক রকম। মাইকেল অ্যাঞ্জেলো তিনিও ফ্লোরেন্স শহরে জন্মগ্রহণ করেছেন, এবং রাফায়েল তিনিও ফ্লোরেন্সেরই অধিবাসী ছিলেন। পরবর্তীতে তারা তাদের জীবনের কর্মের অনুসন্ধানে কেউ রোমে গেছেন। মাইকেল অ্যাঞ্জেলোর অধিকাংশ সময় রোমে কেটেছে, ভ্যাটিকানে কাজ করেছেন তিনি। তো এইভাবে মাইকেল অ্যাঞ্জেলো 1475 জন্মগ্রহণ করলেন। প্রায় 6 বছর বয়সে তার মা মারা গেল। তার নাম, পুরো নাম হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলো দি বুনোরত্তি সিমোনি, পুরো নাম। মাইকেল অ্যাঞ্জেলো
পুনরুক্তি। মাইকেল অ্যাঞ্জেলো পুনরুক্তি সিমোনি, বা অনেক সময় মাইকেল অ্যাঞ্জেলো পুনরুক্তি, এই এতটুকু নাম থাকে। এখানে তার বাবার অংশ ছিল পুনরুক্তি, স্যারদের পুনরুক্তি। তো মাইকেল অ্যাঞ্জেলো যখন 6 বছর বয়স তখন তার মা মারা যান। এই সময় তাকে ফ্লোরেন্সের সেটাকে বলা হচ্ছে ফ্লোরেন্সে একজনের কাছে রাখা হলো, যেটাকে আমরা দাইমা বলে থাকি, যে বাচ্চাদের খেদমত করে থাকেন। তো তার কাছে রাখা হলো। তার স্বামী ছিলেন একজন পাথর খোদাইকারী। তো ছোটবেলায় যখন তিনি ওই তার দাইমার কাছে ছিলেন, বা তার যে দেখাশোনা করতেন তার কাছে যে ছিলেন, তো তার স্বামী পাথর খোদাইকারী হওয়াতে ছোটবেলা থেকে তিনি এই যে পাথর কাটা, পাথর কেটে ভাস্কর্য তৈরি করা, চেনি হাতুড়ি, এই সব বিষয়ের সাথে পরিচিত হয়ে উঠলেন। তো যার ফলশ্রুতিতে তিনি আহ ওই জিনিসটাকে ধারণ করলেন, এবং ছবি আঁকার প্রতি তার যে মেধা, তার যে প্রতিভা ছোটবেলাতেই প্রকাশ পেল। এটা হয় যে যারা আসলে ছবি আঁকতে পারে বা ছবি আঁকার প্রতি তাদের ঝোঁক, সেটা তার শৈশবেই দেখা যায় যে তার ছবি আঁকার প্রতি সেই ঝোঁকটা। তো শিল্পী মাইকেল অ্যাঞ্জেলোর সেম ঘটনাটা ঘটলো। যখন তার বয়স 13 বছর তখনই তাকে শিক্ষানবিশে রাখা হলো সেই সময়কার একজন বিখ্যাত শিল্পী চিরল্যান্ডেও। এটাকে আবার এটা বানানটা GHIR দিয়ে ঘিরল্যান্ডীয় বলা হয়, আবার অনেকে অনেক জায়গায় লেখা থাকে চিরল্যান্ডীয়। চিরল্যান্ডীয় বা শিল্পী ঘিরল্যান্ডের কাছে আহ মাইকেল অ্যাঞ্জেলোকে শিক্ষানবিশ হিসেবে রাখা হলো, কিন্তু তিনি পুরো সময়টা নিয়ে চিরল্যান্ডের কাছে তার শিল্প শিক্ষা সম্পন্ন করেননি। কিছুদিন থাকার পরে তিনি অন্য জায়গায় চলে গেলেন। তার পরবর্তীতে তিনি শিল্প চর্চার জন্য প্রথম দিকে তিনি ভাস্কর্যে বা আসলে মাইকেল অ্যাঞ্জেলোর একটা বিষয় বলতে হয় যে মাইকেল অ্যাঞ্জেলো ভাস্কর্যের জন্যই জন্মেছিলেন, এবং তিনি নিজেকে ভাস্কর হিসেবেই নিজেকে পরিচিত করতেন, বা সবার কাছে তিনি নিজেকে ভাস্কর হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। কারণ ছোটবেলা থেকেই তার ভাস্কর্য তৈরির প্রতি একটা অদ্ভুত নেশা ছিল। তিনি শ্রেণী হাতুড়ি দিয়ে ভাস্কর্য তৈরি করবেন, এটাই ছিল তার স্বপ্ন। কিন্তু আহ একদিকে এদিকে শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি কিন্তু তখনও তিনি জীবিত আছেন, এদিকে মাইকেল অ্যাঞ্জেলো গড়ে উঠছেন, আবার পরবর্তীতে রাফায়েলও গড়ে উঠছেন। সেই সময় এই তিনজন শিল্পী হাই রেনেসাঁকে একবারে চূড়ান্ত শেখরে নিয়ে গেছেন, এইরকম বলা যেতে পারে। তো শিল্পী মাইকেল অ্যাঞ্জেলো ফ্লোরেন্সে আছেন, কাজ করছেন। এমন সময় তাকে ডাকা হলো রোম থেকে ভ্যাটিকানের যে পোপ তাকে ডেকে পাঠালেন শিল্পী মাইকেল অ্যাঞ্জেলোকে নিয়ে যাওয়ার জন্য ভ্যাটিকানের সিস্তিন চ্যাপেলের চার্চের দেওয়াল এবং ছাদে ফ্রেস্কো করার জন্য। ঠিক আছে, মাইকেল অ্যাঞ্জেলোর একটু অভাবে দিন যাচ্ছে, তিনি এই কমিশন ওয়ার্কটি গ্রহণ করলেন। তিনি ফ্লোরেন্স থেকে তিনি রোমে চলে গেলেন। আর তখনও ফ্লোরেন্স এবং রোম, মিলান, এই এই জায়গাগুলোতে শিল্পের যে বিস্তার এটা চলছে। এবং তিনি তখন ফ্লোরেন্স থেকে রোমে গিয়ে ভ্যাটিকানে গিয়ে সিস্টিন চ্যাপেল চার্চের দেওয়ালে ফ্রেস্কো করার জন্য কাজ পেলেন, এবং সেখানে তিনি বাইবেল সম্পর্কিত যত রকমের দৃশ্য সবগুলো তিনি সেখানে অঙ্কন করার চেষ্টা করলেন, এবং সবগুলো তিনি সুন্দরভাবে ফুটে তুলেন। সবগুলো ফ্রেস্কো মাধ্যমে করা হয়েছিল। প্রায় 70 ফিট উঁচু ছাদে তিনি একাই সব কাজ করলেন, কোনো রকমের সার্বক্ষণিক সহযোগী সাহায্য ছাড়াই। তিনি একাই প্রায় 3 থেকে 4 বছর সময় নিয়ে তিনি এই সিস্টিন চ্যাপেল চার্চের যে ছাদ, সেই ছাদ, দেওয়াল, কোনা, কার্নিশ, যেগুলো সবগুলো তিনি সম্পন্ন করলেন একাই ফ্রেস্কো পদ্ধতিতে।
এখানে তার বিখ্যাত কয়েকটি ফ্রেস্কো হচ্ছে দ্য লাস্ট জাজমেন্ট, যেখানে পৃথিবীর শেষ অন্তিম সময়ে কিভাবে খ্রিস্ট আবার পৃথিবীতে অবতরণ করবেন, মানুষের বিচার করবেন, মানুষ মৃত্যুর পরের যে বিষয়গুলো, শেষ বিচার হিসেবে এই ছবিটাতে সেই বিষয়গুলো ফুটে তোলা হয়েছে, যে আমরা মারা যাবো সবাই একসময়, তারপরে যে বিচার কার্যক্রম চলবে আমাদের, সেই বিচারের বিষয়টা যা লাস্ট জাজমেন্ট এখানে তিনি ফুটে তুলেছেন। এবং সব মিলে মোটামুটি 350-এর মতো ফিগার তিনি এখানে অঙ্কন করেছেন। এবং এই ফিগার আঁকতে গিয়ে তিনি তার এই ফিগার যে তিনি এঁকেছেন সিস্টিন চ্যাপেলের চার্চে ছাদে, এখানে দ্য বার্থ অফ অ্যাডাম, আদমের জন্ম, সেখানে স্রষ্টা আদমকে কিভাবে শক্তি দান করছেন, আদম প্রায় শায়িত অবস্থায় আহ নিশ্চুপ হয়ে শুয়ে আছেন, এমন একটা অবস্থা, কিন্তু আদম শক্তি গ্রহণ করছেন। ফিগারের যে এখানে যে মোশন গুলো, ফিগারের যে গতি, এখানে চরম একটা গতির তিনি সৃষ্টি করেছেন। এবং একটা বিষয় এখানে না বললে নয়, যে ফিগার তার আঁকানো দেওয়ালে কিন্তু মনে হচ্ছে ফিগার গুলো যেন এক একটা জীবন্ত, ভাস্কর্যের মতো জীবন্ত, 3D, যাকে মনে হচ্ছে ধরে ছুঁয়ে আমরা বুঝতে পারতেছি কোথায় উঁচু কোথায় নিচু। ফিগারের যে আদল গুলো তিনি তৈরি করেছেন। তবে তিনি কি এত সুন্দর ফিগার আঁকতে সক্ষম হলেন? শুধু গেলেন সিস্টিন চ্যাপেলে আর তিনি ফিগার গুলো আঁকলেন, এমনটা কি? তা নয়। সিস্টিন চ্যাপেলে গিয়ে তিনি যে ফিগার গুলো আঁকতে সক্ষম হয়েছিলেন, তার পিছনের গল্পটা বলি। তিনিও কিন্তু শবদেহ ব্যবচ্ছেদ করেছেন। তিনিও ডেড বডি কেটে দেখেছেন মানুষের সেলস গুলো কিভাবে বিন্যস্ত, মানুষের ফিগারের যে প্রপোর্শন গুলো কিভাবে রয়েছে। এই ডেড বডি কাটার ফলে তিনি এই অভিজ্ঞতাগুলো অর্জন করেছেন। লুকিয়ে লুকিয়ে অন্ধকার ঘরে শুধু একটি মোমবাতি জ্বালিয়ে তারা এই ডেড বডি কেটেছেন এবং একই সাথে স্কেচ করেছেন। ডেড বডি কাটছেন, সেটা দেখছেন, সেটাকে স্কেচ করছেন। এইভাবেই তাদের জীবনের বাস্তব অভিজ্ঞতাগুলো তারা সঞ্চয় করেছেন, মাইকেল অ্যাঞ্জেলো। এবং সেই ডেড বডি থেকে তাদের যে অভিজ্ঞতা, হিউম্যান বডি সম্পর্কে তাদের যে একটা বাস্তব ধারণা, সেই হিউম্যান বডি সম্পর্কে বাস্তব ধারণা পেয়েই তারা সেই রকম প্রপোর্শন, এত বড় বড় ফিগার এঁকেছেন, একবারে 20 ফিট, 15 ফিট, 13 ফিট, তারপরেও প্রপোর্শনের কোনো রকমের ঝামেলা হয়নি, মাপযোগ একদম অ্যাকুরেট, যার ফলে সেগুলো সত্যিকারের সুন্দর এবং বাস্তব মনে হয়। এর ছিল মিকেল অ্যাঞ্জেলোর সিস্টিন চ্যাপেলের ছাদে তার ফ্রেস্কোর আহ তার ফ্রেস্কোর যে কাহিনী, সেটা। মিকেল অ্যাঞ্জেলো বা মাইকেল অ্যাঞ্জেলো সিস্টিন চ্যাপেলে যে ফ্রেস্কো করলেন, এটি তিনি একরকম বাধ্য হয়ে করেছিলেন। মাইকেল অ্যাঞ্জেলো চাননি তিনি একজন চিত্রকর হন বা চিত্রশিল্পী বা হিসেবে নিজেকে তৈরি করতে চাননি। তিনি চেয়েছিলেন মূলত একজন ভাস্কর হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য। তো তিনি রোমে থাকতেই পরবর্তীতে পিয়েটা, তার প্রথম একটি বিখ্যাত ভাস্কর্য তিনি তৈরি করলেন, পিয়েটা। পিয়েটা আপনারা জানেন, সেটা ওই রোমে রয়েছে, ভ্যাটিকান সিটিতে। সে পিয়েটা সেন্ট পিটার্স ব্যাসিলিকার সামনে রয়েছে। সেন্ট পিটার্স ব্যাসিলিকার সামনে পিয়েটা রয়েছে। এই পিয়েটা 30 বছরের একজন যুবতী নারীর মতো, কিন্তু তার কোলে রয়েছে একজন প্রাপ্তবয়স্ক সন্তান। তিনি হচ্ছেন যিশু বা খ্রিস্ট। যিশু খ্রিস্টের মা তার মৃত সন্তান যিশুকে কোলে নিয়ে চোখ অর্ধ নমিত অবস্থায় খুব বিমর্ষ হয়ে তিনি তার মৃত সন্তানকে কোলে নিলে একজন মায়ের ফেস যেমন হয়, তিনি যে দুঃখ ভ্রাক্রান্ত মনে আছেন, সেই বিষয়টাই পিয়েটার মধ্যে ফুটে তোলা হয়েছে। এবং পাথর, একটা পুরো মার্বেল পাথর খোদাই করে এই ধরনের একটা আহ ত্রিমাত্রিক জিনিস তৈরি করাটা আসলে চারটিখানি ব্যাপার নয়। চোখ বন্ধ করলে হয়তোবা তিনি সেই মার্বেলের শক্ত খণ্ডের মধ্যে সেই ভাস্কর্যগুলোকে, সেই ফিগারগুলোকে তিনি কল্পনা করতে পারতেন বলে বিধায় তিনি ওই এত সুন্দর শ্রেণী হাতুড়ি দিয়ে শুধু খোদাই করে করে ওই ইয়েটাকে তৈরি করতে পেরেছিলেন। মাইকেল অ্যাঞ্জেলোর আচ্ছা, এটা মিশিয়ে দিই। মাইকেল অ্যাঞ্জেলোর পিয়েতা,
একমাত্র শিল্পকর্ম যেখানে তিনি মাইকেল অ্যাঞ্জেলোর পিয়েতা হচ্ছে একমাত্র ভাস্কর্য শিল্পকর্মদের সব শিল্পকর্মের মধ্যে একমাত্র শিল্পকর্ম যেখানে তিনি তার নিজের স্বাক্ষর রেখেছিলেন। আর কোনো শিল্পকর্মে তিনি সিগনেচার করেননি, শুধু মাইকেল অ্যাঞ্জেলোর পিয়েতাতে তিনি এই সিগনেচার করেছেন, তাও পিয়েতার কোমর বন্ধনীতে। মানে এখানে খ্রিস্টের যে মাতা মেরি, যিনি তার সন্তান যীশু খ্রিস্টকে ধরে রয়েছেন, তার যে কোমর বন্ধনী, যে ড্রেপারি, সেই কোমর বন্ধনীতেই তিনি তার সিগনেচার বা স্বাক্ষর রেখেছিলেন। এটা মনে রাখবেন যে একমাত্র স্বাক্ষর রেখেছিলেন পিয়েতা, এবং তাও আবার মাতা মেরির কোমর বন্ধনীতে তার সিগনেচার ছিল। পিয়েতা শেষ করার পরপরই তিনি ফ্লোরেন্সে চলে আসলেন। তিনি একটি কাজ করেছেন, আবার এক জায়গা থেকে অন্য জায়গায় গেছেন, তা তো হবেই। তারপর তিনি ফ্লোরেন্সে আসলেন, ফ্লোরেন্সে এসে তিনি ডেভিড করলেন। এটা করার পরে ডেভিড করলেন। তেরো ফুট 5 ইঞ্চি, 13 ফুট 5 ইঞ্চি বাংলা লেখা। তেরো ফুট 5 ইঞ্চি উচ্চতার ডেভিড, পুরোটাই মার্বেল পাথরের একটি খণ্ড। সেটাকে কেটে 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 তিনি ডেভিড তৈরি করলেন, এবং পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একটি ভাস্কর্য আমার কাছে মনে হয়। কি সুন্দর, কি সফট, তার খোদাই করার পর যে পলিশ করেছেন তিনি, চকচকে। হাতের আঙ্গুলের যে ভাঁজ, হাতের মধ্যে মনে হচ্ছে যেন রক দেখা যাচ্ছে, হাতের যে ভেন, অথচ সেটা মার্বেল পাথরের একটা প্রাণহীন পাথর। অথচ তিনি সেই পাথরকে জীবন্ত মানুষ, জীবন্ত ডেভিডের একটা আদল তৈরি করলেন 13 ফুট উচ্চতার। ভাবতে পারেন কতটা প্রতিভা ধারণ করলে বা কতটা প্রতিভাবান হলে এই কাজটা করা যায়। কারণ তার ভালোবাসার জায়গাটাই হচ্ছে মার্বেল পাথর খোদাই করে ভাস্কর্য তৈরি করা। এই ডেভিড তৈরি করলেন। ডেভিডের ভাস্কর্য কিন্তু এর আগেও তৈরি করেছিলেন শিল্পী লিওনার্দো দা ভিঞ্চির যে গুরু ছিলেন আন্দ্রে ডেল ভেরোসিও এবং ডোনাতেল্লো। এই দুজনে কিন্তু ডেভিড তৈরি করেছিলেন, তাদের ডেভিডটা ছিল হচ্ছে ব্রোঞ্জের। আর মাইকেল অ্যাঞ্জেলো ডেভিড হচ্ছে মার্বেল পাথরের ডেভিড, এবং মার্বেল পাথরের ডেভিড 13 ফুট উচ্চতার। এত বড় ডেভিড আর আগে কেউ করেনি, এবং তাদের ডেভিড গুলো ছিল রোগাটে, হালকা বয়স, উচ্চতায় কম, এবং ডেভিডের পায়ের নিচে বয়সে বড় বীর যোদ্ধা গালিয়াথের মাথা কাটা মুন্ডু পরে আছে। এটা ওদের মানে ফেরাচ্ছিও এবং ডোনাতেল্লোর ভাস্কর্য ছিল, সেগুলো ব্রোঞ্জের তৈরি ছিল। কিন্তু এই ডেভিড, মাইকেল অ্যাঞ্জেলোর যে ডেভিড, এই ডেভিড বাম দিকে মাথা এইভাবে ঘুরিয়ে আছে অন্যমনস্ক হয়ে, বুকের ভেতর প্রচন্ড সাহস, কিন্তু চেহারার মধ্যে এক রকমের উদাসীনতা। হাতের যে ভাঁজ, এই যে এইভাবে তিনি যে গুলতি ধরে আছেন, এই যে গুলতি ধরার মধ্যে এক ধরনের বালকের যে এক স্বভাব, তিনি গুলতি ধরতেই শিখেননি ঠিক মতো, অথচ তিনি গুলতি হাতে নিছেন। পারবেন কিনা গালিয়াতকে তিনি বা জখম করতে, তাও অনিশ্চিত, কিন্তু মনের ভিতরে তার সাহস। এবং এই যে ভাস্কর্য ডেভিড দাঁড়িয়ে রয়েছে, তবে একটা বিষয়ে অন্যভাবে নেবেন না, তিনি ভাস্কর্যের মধ্যে যে সৌন্দর্য, তিনি মনে করতেন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সুন্দর আর সৌন্দর্য যদি লুকিয়ে থাকে, তা মানব শরীরের মধ্যেই
সমস্ত সৌন্দর্য লুকে থাকে। সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ, তাহলে মানুষের চাইতে আর কোনো কিছু সুন্দর হতে পারে না। তাই তিনি আদর্শ মানুষের শরীর, স্পেশালি পুরুষের শরীরকে তিনি আঁকানোর চেষ্টা করতেন। পেশিময় শরীর, এই পেশি বা ভুঁড়িওয়ালা নয়, আমাদের মতো বাঙালিদের মতো ভুঁড়িওয়ালা নয়, পেশিবহুল শরীর তিনি আঁকার চেষ্টা করতেন, আদর্শ মাপের এবং সব থেকে সুন্দর শরীর আঁকার ভাস্কর্য, শরীরের ভাস্কর্য তিনি তৈরি করার চেষ্টা করতেন। তিনি এটাই মনে করতেন যে পৃথিবীতে সুন্দর বলে যদি কিছু থাকে সেটা হচ্ছে মানব দেহ, সৃষ্টির সেরা সৃষ্টি। এবং এই জন্যই তিনি এই মানুষের ফিগার আঁকার জন্য সবচেয়ে বেশি গবেষণা করেছেন, ভেবেছেন, চিন্তা ভাবনা করেছেন এবং সবচেয়ে সুন্দরও হয়েছে। এবং মানুষের এই ডেভিডের ফিগার কিন্তু নোট ফিগার, এটা অন্যভাবে নেওয়ার কোনো কিছুই নাই। তিনি নোট ফিগার করেছিলেন জাস্ট অ্যাজ এ বিউটি অফ হিউম্যান বডি, এই জিনিসটা বলা যেতে পারে। ডেভিড ফ্লোরেন্সে রয়েছে, ডেভিড সংরক্ষিত রয়েছে ফ্লোরেন্সে, ফ্লোরেন্সে ডেভিড সংরক্ষিত রয়েছে। এরপরে ভাস্কর্য তার হচ্ছে মোজেস মুসা নবীর ভাস্কর্য তিনি তৈরি করেছেন। দেখে মনে হয় যেন রাজার মতো বসে আছেন, হ্যাঁ, নন্দদ্য দর্পে বসে আছেন তিনি, হাতে তার একটি পুস্তক রয়েছে। তো এইভাবে মাইকেল অ্যাঞ্জেলো তার জীবনের সেরা শিল্পকর্ম হচ্ছে সিস্টিন চ্যাপেল। এত বড় চিত্রকর্ম আর পৃথিবীতে কেউ কোনোদিন সৃষ্টি করেনি, আর হবেও না। হাইরিনেসার সব থেকে হাইরিনেসার সব থেকে সেরা শিল্পকর্ম এবং তার ডেভিড পিটা অন্যতম সেরা ভাস্কর্য, মোজেস অলসো। তো এইগুলো হলো শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি এবং শিল্পী মাইকেল অ্যাঞ্জেলোর সৃষ্টিকর্ম, তাদের জীবন সম্পর্কে আমরা আজকে আলোচনা করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা জানাবেন কমেন্টে। পরবর্তীতে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব সময় থাকলে। শিল্পী মাইকেল অ্যাঞ্জেলো এবং শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি, ধন্যবাদ পাশে থাকার জন্য। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাইকে শুভরাত্রি।